সকলকে ধন্যবাদ। দীর্ঘদিন পরে আমরা আমার ক্লাসে আসতে পেরেছি। করোনা আমাদের জীবনকে পুরো চেঞ্জ করে দিয়েছে। যে ছোট মানুষগুলো আজকে ঘরে আটকে গেছে, এটা ঠিক। স্টুডেন্টরা মাঝে মাঝে আমাকে বলতো, স্যার বাড়িতে বিভিন্ন কাজ থাকে, বিভিন্ন কোচিংয়ে ক্লাস করতে হয়, সো দ্যাট আমাদের সময় খুব কম, পড়াশোনা করতে পারি না। কিন্তু আমার কোশ্চেন এখন তো অনাবিল সময়, শুধু সময় আর সময়, কিন্তু সেই সময়কে ইউটিলাইজ করতে হবে। মনে রাখবে, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন এটা সম্পূর্ণ তোমার নিজস্ব সময়। কারো কাছ থেকে ধার করে সময় নিয়ে আসনি। তাহলে নিজের সময়কে নিজে কিভাবে ব্যবহার করব, সম্পূর্ণ নিজের দায়িত্ব। আমরা কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করতে থাকবো এবং মনে রাখবে যে আমার কোচিংয়ে এসে তোমরা কন্টিনিউয়াসলি যেমন 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করতে, ঠিক সেইভাবেই এই ক্লাসটাকে ততটা সিরিয়াসলি, ততটা টাইম দিয়ে কিন্তু ক্লাসটা করবে। কোনোভাবে কোনো সেকেন্ডের জন্য কিন্তু ক্লাসটা বাদ দেবে না, টোটালটা। আরেকটা কথা বলে রাখি, এই প্রবলেমগুলো সলভ করার সঙ্গে সঙ্গে যদি কোনো মনে হয় যে কোনো একটা টপিক ইন ডিটেলস দরকার, তাহলে সেটা আমাকে মেনশন করবে, আমি সেগুলো ইন ডিটেলস করাতে পারবো। এবার চলে আসি আজকের প্রবলেমে। আজকের প্রবলেমে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে, আমরা একটু পেজটা দেখে নিই। প্রত্যেকে বলবো যে পেজটা একটু পরিষ্কার করে দেখে নাও। ফার্স্ট যেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, P = mF। P = mF, এটি নিউটনের কোন সূত্র থেকে পাওয়া গেছে? আমাদের খেয়াল রাখতে হবে যে নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, ফার্স্ট ল, সেকেন্ড ল এন্ড থার্ড ল। আমরা ফার্স্ট ল থেকে কি জানি? ফার্স্ট ল থেকে আমরা জানি বলের সংজ্ঞা এবং স্থিতিজাড্য, গতিজাড্য। সেকেন্ড ল থেকে আমরা জানলাম P = mF, সুতরাং উত্তর হবে সেকেন্ড ল, অর্থাৎ দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি। পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে এই যে 100 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ, কিন্তু মনে রাখতে হবে, তাকে যদি আমরা 100 গ্রাম স্টিমে পরিণত করতে চাই, তাহলে কত তাপ বা কত তাপ শক্তি লাগবে আমাদের এটা খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে প্রথমে বরফ, তারপরে জল, তারপরে স্টিম। তো এই ফ্যাক্টরগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যে 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রি জল, মনে হতে পারে যে বরফ থেকে জল 0 ডিগ্রি তাপমাত্রা আছে, সো দ্যাট দেয়ার ইজ নো নিড অফ টেম্পারেচার বা ক্যালোরি। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই বরফ থেকে জলে রূপান্তরে হতে গেলে পরে কিছু লীন তাপ প্রয়োজন। যেহেতু 100 গ্রাম, তাই 100 গ্রামকে আমরা জানি, তোমরা বলো বরফের লীন তাপ কত? বরফের লীন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। সো দ্যাট 100 গ্রামের জন্য আমাদের যে তাপমাত্রা, তাপমাত্রা নয়, যে তাপ দরকার হবে সেটা হচ্ছে 100 × 80, অর্থাৎ 8000 এত ক্যালোরি। তাহলে এবার আমরা বরফ থেকে জলে পৌঁছালাম, কিন্তু জল থেকে স্টিমে যেতে গেলে আমাকে তাপমাত্রা বাড়াতে হবে 100খানা ডিগ্রি। প্রতিটি ডিগ্রির জন্য জলের যদি বলা হয় আপেক্ষিক তাপমাত্রা 1, তাই 100 গ্রামের জন্য 100, সুতরাং আমার মোট তাপমাত্রা লাগবে 00001, অর্থাৎ 10,000 ক্যালোরি। এইবার 100 ডিগ্রি স্টিম হলো মানেই কিন্তু স্টিম তৈরি হয়ে যাবে তা না, সেখানেও কিন্তু স্টিম তৈরি হতে একটা লীন তাপের প্রয়োজন, সেটা হচ্ছে 537 ক্যালোরি, কোথাও আছে 536 পার গ্রাম। সো দ্যাট আমাকে খেয়াল রাখতে হবে 100 গ্রামের ক্ষেত্রে, তাহলে 100 গ্রামের ক্ষেত্রে 100 × 537, সো দ্যাট হচ্ছে 00537। তাহলে টোটাল আমার নিডেড ক্যালোরি হচ্ছে 0000711, অর্থাৎ তাহলে মোট যে ক্যালোরি হচ্ছে, যদি অ্যান্সার বলা যায়, তাহলে আমরা দেখলাম দ্বিতীয় যে অ্যান্সারটা সেটা হচ্ছে 71700, এত ক্যালোরি তাপ লাগবে। আমরা চলে আসি পরবর্তী সমস্যার মধ্যে। দুটি তরলের তাপমাত্রার পার্থক্য সেন্টিগ্রেড স্কেলে 40 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে কত? সমস্যাটা একটু দেখতে হবে। অনেকে কিন্তু এইটা ভুল করে ফেলে, সেটা হচ্ছে কি, তারা কি করে যে C/5 = F - 32
9। এই সূত্র দ্বারা অঙ্কটা করার চেষ্টা করে। এই সূত্র দিয়ে যদি অঙ্কটা করে সম্পূর্ণ ভুল হয়ে যাবে। দেখতে হবে যে ওখানে কিন্তু এই তাপমাত্রা এটা হলে ওটা কত, এইটা বের করার জন্য। কিন্তু এখানে দেখতে হবে যে ফারেনহাইট স্কেলে বৃদ্ধি পেল, সরি সেন্টিগ্রেড স্কেলে বৃদ্ধি পেল 45 ডিগ্রি। তো ফারেনহাইট স্কেলে কত? আমি প্রথমে প্রবলেমটা শর্টকাট করি, সেটা হচ্ছে 45 × 9/5 কেটে গেলে কত? 9, অর্থাৎ 9 9 81, অর্থাৎ 81 ডিগ্রি ফারেনহাইট। কীভাবে হলো ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে এই, আমরা জানি সেন্টিগ্রেড স্কেলে শুরু হয় 0 থেকে, সেন্টিগ্রেড স্কেলে শুরু হয় 0 থেকে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু হয়। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এগিয়ে যায় হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। ওকে, কিন্তু ফারেনহাইট স্কেলে শুরু হয় 32 ডিগ্রি থেকে, ডিগ্রি ফারেনহাইট থেকে, কিন্তু শেষ হয় হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। এখানে ডিফারেন্সটা হচ্ছে 100 ডিগ্রি, আর এখানে ডিফারেন্স হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স কত? এখানে দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 180। সো দ্যাট এখানে কৈকিক নিয়মে যদি আমরা যেতে চাই সেটা হচ্ছে যে 100 ডিগ্রি, কারণ ব্যাপারটা বুঝতে হবে যে একই তাপমাত্রায় আমরা যখন আছি 0 ডিগ্রিতে, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 32 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক একইভাবে তাপমাত্রা 100 ডিগ্রি বাড়লো এবং সে 100-তে পৌঁছালো, এবং কিন্তু এখানে একই, তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে 180 ডিগ্রি বেড়ে গেল। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বলতে পারি ইউক্লিড নিয়মে যদি হয় সেটা হচ্ছে যে 100 ডিগ্রি যদি সেন্টিগ্রেড স্কেলে বেড়ে যায়, তো ফারেনহাইট স্কেলে বাড়ছে কত? 180 ডিগ্রি। আর এখানে যদি 1 ডিগ্রি বেড়ে যায় তো ফারেনহাইট স্কেলে বাড়বে কত? 180/100। তো এখান থেকে আমি একটু সূত্রে উপস্থিত হওয়ার জন্য একটু কাটাকাটি করি, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 5, তাহলে 9/5। এই 9/5 এতক্ষণে আমি কিন্তু 9/5-এ পৌঁছাতে পারলাম, 9/5-এ। তাহলে এখানে খেয়াল রাখতে হবে আমাকে, সেটা হচ্ছে আমার মনে রাখার বিষয় 9/5। আবার বলছি কি মনে রাখতে হবে? 9/5। সো দ্যাট যদি এরকম থাকে, সুতরাং অঙ্কটা কী হয়েছিল? 45 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল, ফারেনহাইটে পাওয়ার জন্য আমি 9/5 দিয়ে গুণ করলাম, 9 9 81। যদি ফারেনহাইট স্কেলে দেওয়া থাকতো তাহলে আমি কী করতাম? 5/9 দিয়ে গুণ করলাম, 9 দিয়ে গেলে 9, 45 হতো। খেয়াল রাখতে হবে যে ফারেনহাইট স্কেলে বেশি, তাই ফারেনহাইট স্কেলে পেতে গেলে 9/5 দিয়ে গুণ করবো, কিন্তু 9 উপরে বেশি। বেশ, চলে যাই নেক্সট প্রবলেমে। সেটা হচ্ছে যে কোনো একটি বস্তুর গতিবেগ ভর দ্বিগুণ করলে ভর কত গুণ বৃদ্ধি পাবে। এটা জাস্ট বিভ্রান্ত করা। অনেকে কি করে, কোশ্চেনটা স্যাটাসাইড করে দেখে নেয় পরীক্ষার হলে, কিন্তু যা বুদ্ধি আছে তার উপর দাঁড়িয়ে প্রশ্নের সমাধান করতে গিয়ে সম্পূর্ণ ভুল করে আসে। দেখে কোশ্চেনটা সিরিয়াসলি পড়তে হবে। একটি বস্তুর গতিবেগ, নাথিং বাট গতিবেগ, ঠিক আছে, ভর দ্বিগুণ করলে ভর কত গুণ বৃদ্ধি পাবে, জাস্ট বিভ্রান্ত করার জন্য কোশ্চেনটা দেওয়া হয়েছে। ভর যদি দ্বিগুণ করা হয় তো ভর দ্বিগুণই বাড়বে। সো দ্যাট উত্তর হবে 2 গুণ। উত্তর হবে 2 গুণ। পরবর্তী প্রবলেমে আমরা চলে যাই। সেটা হচ্ছে এই 60 কেজি ওজন। এখন এই সমস্যাটার ক্ষেত্রে অনেকে আবার কী হয়, একটু এক্সট্রা জানা থাকলে তাদের ভুল করার সম্ভাবনা বেশি। এই জন্য বলে না, বিদ্যা খুব ভালো জিনিস, কিন্তু সমস্যা হচ্ছে অল্প বিদ্যাই হচ্ছে মারাত্মক জিনিস। যাক, বিদ্যাটাকে ক্লিয়ার রাখতে হবে। অনেকেই কী করে, ½ গতিবিদ্যার সূত্রটা মুখস্থ আছে, সো দ্যাট সে মনে করে যেহেতু আমরা জানি যদি ভর 1 গুণ 2 গুণ বৃদ্ধি পায় তো গতিশক্তি 2 গুণ বৃদ্ধি পায়, m 2 গুণ হয়ে যাবে। কিন্তু যদি গতিবেগ 2 গুণ বৃদ্ধি পায় তো গতিশক্তি বৃদ্ধি হবে 4 গুণ। এই ½ জায়গায় আমি কিন্তু সেখানে পড়ি যেটা সেটা গতিশক্তি, কিন্তু এখানে গতিশক্তি বলা হয়নি, এখানে বলা হয়েছে ভর কত গুণ বৃদ্ধি পাবে, ভর কত গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, নেক্সট প্রবলেমে চলে যাই। যে 60 কেজি ওজনের একটি বস্তু চাঁদে পাঠালে তার ভর কত হবে। যাদের প্রশ্ন পড়ার ধৈর্য খুব কম, যারা খুব ব্যস্ত, তারা 00 পেয়ে বাড়ি চলে আসবে। কি মনে রাখতে হবে, 60 কেজি ওজন, এটা কিন্তু 60 কেজি ওজন জবই হোক, কিন্তু ভর কত গুণ বাড়বে কমবে চাঁদে পাঠালে। পৃথিবীতে ভর সমস্ত জায়গায় কনস্ট্যান্ট, অর্থাৎ ভর কিন্তু স্থির। তাই মনে রাখতে হবে, ডোন্ট বি পাজলড, ভর যেখানেই হোক না, অনলে অনিলে সলিলে যেখানেই যাক না কেন, ভর কিন্তু স্থির। তাই ভর সবসময় একই থাকবে। সেক্ষেত্রে উত্তর হবে অপরিবর্তিত। উত্তর হবে অপরিবর্তিত। তাহলে উত্তরটা হবে অপরিবর্তিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে জাপানে জাপান কোথায়? তাহলে পূর্ব দ্রাঘিমা, অর্থাৎ 178, 78.5 যদি সকাল 10টার সংবাদ ভারতে কটায় শোনা যাবে?
আমি এখানে একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে দুটো জায়গা, একটা হচ্ছে জাপান, জাপানের দ্রাঘিমা কত? জাপানের দ্রাঘিমা হচ্ছে 178, 78.5, জাপানের দ্রাঘিমা 178। এখন ভারতের প্রমাণ সময় কাউন্ট করা হয় কোথা থেকে? ভারতের প্রমাণ সময় কাউন্ট করা হয় এলাহাবাদ। তাহলে আমি যদি ভারত লিখি, তো ভারতের প্রমাণ সময় কাউন্ট হবে কোথা থেকে? এলাহাবাদ থেকে। এবং সেখানকার দ্রাঘিমা কত? 82.5 ডিগ্রি। ডিফারেন্স বিটুইন টু প্লেস, যেহেতু ভারতও পূর্বে অবস্থিত, জাপানও পূর্বে অবস্থিত, তাই ডিফারেন্সটা বের করতে গেলে আমরা হাফ হাফ কেটে দিই। তাহলে এখানে 6, 9 অর্থাৎ 9 ডিগ্রি, অর্থাৎ 96 ডিগ্রি ডিফারেন্স বিটুইন দ্য টু প্লেস অ্যাকর্ডিং টু দ্য লঙ্গিটিউড, অর্থাৎ দ্রাঘিমা অনুসারে। এখন মোট সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য আমরা জানি একটা দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট। সো দ্যাট মোট পার্থক্য হবে 4 4 16, 4 4 4 24, 4 হাতে 2, 36, 38 এত মিনিট, এত মিনিট, 1 মিনিট স্যার, এত মিনিট যদি সময়ের পার্থক্য। আস্তে আস্তে ভূগোলের স্যার আসতে, ভূগোলের অঙ্ক করতে করতেই ভূগোলের স্যার চলে আসলো। তাহলে জাপান ও ভারতের মধ্যে সময়ের পার্থক্য 384 মিনিট। জাপানের সময় হচ্ছে 10টা, তো ভারতের কত? জাপান হামসে পেহলে হ্যায়, পূর্ব দিকে আছে, তো জাপানের সময় যদি 10টা হয়, তাহলে তার আগে খেয়াল রাখতে হবে যে মিনিট দিয়ে আমি কাউন্ট করে কিন্তু উত্তর পাবো না, আমাকে মিনিটকে অবশ্যই ঘন্টায় পরিণত, 60 দিয়ে ভাগ করব। তো 60 দিয়ে ভাগ করে আমি 384 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে 36, অর্থাৎ অবশেষে থাকতো 42। তাহলে আমরা বলতেই পারি 6 ঘন্টা 24 মিনিট, 6 ঘন্টা 24 মিনিটস ডিফারেন্ট বিটুইন দ্য টু প্লেস, জাপান এবং ভারত। এখন কথা হচ্ছে জাপানে যখন বাজে সকাল 10টা, ভারতে কত? একজনকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনার ঘড়িতে কত বাজে? ও বললো আমার ঘড়িতে 10টা বাজে। আর একজন বললো ওর মাথায় গন্ডগোল আছে, এখন বাজে 9টা 60। কে ঠিক আপনারা পরে বুঝবেন। কিন্তু 9টা 60-এর থেকে যদি আমি 6 ঘন্টাকে কমিয়ে দিই, কি এইদিকে যত পশ্চিমে যায় তত সময় তাদের কম হয়, কি পেলে পূর্ব দিকে সূর্য ওঠে, যেহেতু জাপান পূর্ব দিকে, তাই আমরা সময়ের পার্থক্য পেলাম কত? 6 ঘন্টা 24 মিনিট ডিফারেন্ট বিটুইন দ্য টু প্লেস। এদিকে পেলাম 36, এদিকে 30। তাহলে এই সময় যখন জাপানে 10টা বাজে, ভারতের সময় তখন আবার দেখাচ্ছি, কত দেখাচ্ছে? 3:36। সকাল বলবো না রাত বলো, তবে খেয়াল রাখতে হবে এ এবং পিএম আমাদের টাইমে কাউন্ট, সকাল বিকাল বোঝার টাইম কোথায়। সুতরাং সময়টা হবে AM, অর্থাৎ 3:36 AM in India. Okay, thank you.